কিরে, কি সব ভাঙাচোরা বাড়ি দেখছিস? বাড়ি না, এটা বলে রাজবাড়ি। পশ্চিম মেদিনীপুরের ইতিহাস ঘাঁটছিলাম, দেখতে দেখতে এই রাজবাড়িটা দেখতে পেলাম। যাবে? চল, তাহলে দেখে আসি রাজবাড়ি না ভূতের বাড়ি। ধুর, চলো তোমাকে যেতে যেতে এই রাজবাড়ির ইতিহাস বলি, যতটা ইন্টারনেট ঘেটে জানতে পেরেছি আর কি। আজ যে জায়গাটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা পশ্চিম মেদিনীপুরের থেকে একটু বাইরে, কেশপুর ব্লকে, মানে পূর্ব মেদিনীপুরের একটা অতি প্রাচীন, প্রায় 650 বছরেরও প্রাচীন একটি রাজপ্রাসাদ নিয়ে, যেটি হলো নারাজল রাজপ্রাসাদ। আমরা মেদিনীপুর থেকে সকাল সকাল বেরিয়েছিলাম। আপনারা যারা কলকাতা থেকে আসছেন তারা হাইওয়ে দিয়ে এসে কেশপুর যাওয়ার দিকে যে রাস্তাটা গেছে সেখান দিয়ে গুগল ম্যাপের সাহায্যে ইজিলি চলে যেতে পারেন। এই জায়গাটা হলো কেশপুর বাজার। কেশপুর বাজার থেকে ঠিক ডান দিকে বাঁকলেই আপনারা পেয়ে যাবেন ওই নারাজল আর লঙ্কাগড়ের দিকে যাওয়ার রাস্তাটা। সেইটা দিয়েই এই রাজপ্রাসাদের যাওয়া যায়। গুগল ম্যাপের সাহায্যে আপনারা অতি সহজেই জায়গাটাতে পৌঁছে যেতে পারেন। আজকে সকালের ব্রেকফাস্ট পাউরুটি ডিমের টোস্ট। এটা আমরা কেশপুর বাজারে বসে, কেশপুরের একদম মেন বাজারে। আপনারা যারা কলকাতা থেকে ট্রেনে আসতে চান তারা হাওড়া মেদিনীপুর যে কোনো লোকাল ধরে মেদিনীপুর স্টেশনে নেমে সেখান থেকে বাস স্ট্যান্ড গিয়ে বাস স্ট্যান্ডে কেশপুর যাওয়ার যে কোনো বাসে করে আপনারা অতি সহজেই এই জায়গায় আসতে পারেন, এবং কেশপুর থেকে আপনারা টোটো করে নারাজল রাজবাড়ি যেতে পারেন। সকালবেলা আমরা হাই রোড দিয়ে যখন যাচ্ছিলাম, শীতকাল ছিল আর তার সাথে এত সুন্দর একটা ওয়েদার, দারুণ লাগছিল দুপাশের রাস্তাটা দিয়ে যেতে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মানে নারাজল রাজবাড়ির কাছে। প্রাচীন এই রাজবাড়ির আজ কিছুই সেরকম নেই বলা যেতেই পারে। জরা গ্রাস করেছে সমগ্র এই রাজপ্রাসাদকে। খসে পড়া চুনসুরকির পলসেরা, সাথে ইটের চওড়া দেওয়ালে ফাটল ধসে যাওয়া কড়িবর্গার ছাদ, তার সাথে গজিয়ে উঠেছে বিভিন্ন লতা পাতা। জঙ্গলের ভেতর দিয়ে আমরা পৌঁছে গেলাম মূল রাজবাড়িটিতে। এই রাজবাড়ির দুটো অংশ। এই যে পরিখা দিয়ে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্তর্গড়। আর এছাড়া আপনাদের বাইরের দিকে আরেকটা জায়গা আছে যেটাকে বহির্গড় বলা হয়, সেখানেও নিয়ে যাব। এই অন্তর্গড়ে আসার যে রাস্তাটা সেটা হচ্ছে লালমাটির সরু রাস্তা, আর বহির্গড়টা একদম পাকা রাস্তার সাইডেই তৈরি। আনুমানিক ১৬শ শতকে নারাজল রাজবংশের সূচনা করেন উদয়নারায়ণ ঘোষ। মেদিনীপুরের মানুষজনের ভাষায় ধান কাটার পরে মাঠে যে অংশটা পড়ে থাকে তাকে বলে নাড়া, আর জোল শব্দটি এসছে জলের অংশ থেকে। শিলাবতী, কংসাবতী, পারংঘেরা এই এলাকাটি বছরের বেশিরভাগ সময়ই জলের নিমজ্জিত থাকত। উদয়নারায়ণ ঘোষের এই এলাকায় আগমন আর এই রাজবংশের প্রতিষ্ঠা এই অঞ্চলকে অনেকটাই জনপ্রিয় করে দিয়েছে। সব রাজার রাজত্বকালেই কিছু না কিছু ইতিহাস থাকে, তেমনি উদয়নারায়ণেরও রাজবংশের একটি ইতিহাস আজ আপনাদের সাথে শেয়ার করি। এই এলাকাটা তো প্রতি বছরই অনেকগুলো মাস জলের নিচে নিমজ্জিত থাকে। তবে রাজা এই এলাকায় শিকার করতে আসতেন এবং একদিন তিনি পথ হারিয়ে বনের মধ্যে থেকে যান। সেই সময় তিনি একটি অদ্ভুত অলৌকিক দৃশ্য দেখেন। একটি বক একটি বাজ পাখির যুদ্ধের মাঝে অসীম সাহসে বক বাজ পাখিটিকে আক্রমণ করছে, আর ওই জায়গাটা অসম্ভব আলোয় আলোকিত হয়ে উঠেছে। ওই রাতেই উদয়নারায়ণ দেবী দুর্গার স্বপ্নাদেশ পান এবং পরের দিন ওই জায়গায় গিয়ে তিনি দেখেন দেবীর সোনার মূর্তি সহ বহু ধনসম্পত্তি, এবং তিনি এখানেই পাকাপাকিভাবে থেকে যাওয়ার একটি পরিকল্পনা করেন। এখন যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে বহির্গড়। এই জায়গাটি দুটি ভাগে বিভক্ত, আপনাদের বললাম না। আগে যে জায়গাটা দেখলেন এটা ছিল অন্তর্গড়, এই জায়গাটা হচ্ছে বহির্গড়। এটাকে চাঁপাতলা হাওয়া মহলও বলা হয়। চারপাশে জঙ্গল, মাঝখানে এই রাজপ্রাসাদ, তার সাথে পেছনে পুকুর। পরিবেশটা যেন একটা আলাদাই আমেজ তৈরি করে দিয়েছে। রাজপ্রাসাদের নাট মন্দিরে যেমন দেবী দুর্গা একা পূজিত হন, সেরকম এখানকার রাজারা ছিলেন বিভৎস দেশপ্রেমী। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী সহ বহু ব্যক্তিত্ব এখানে এসেছেন।
ইভেন কি আপনারা নারাজলের এই রাজপ্রাসাদে স্থাপত্যগুলিতে আজও ইন্দো ইউরোপীয় শিল্পরীতির ছাপ দেখতে পাওয়া যায়। তবে বলতে পারেন রাজগরিমা আজ প্রায় অবলুপ্ত। চারিদিকে কেবল অবহেলার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলো কালেক্ট করে রাখলাম। না হয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে একদিন এসব মুছেই যাবে। তবে শোনা যায় রাজপরিবারের কিছু সদস্যকে নিয়ে তৈরি হয়েছে আর্কিওলজিক্যাল প্রিজার্ভেশন কমিউনিটি। কিন্তু এসবের থেকেও বেশি প্রয়োজন কি জানেন? সরকারের উদ্যোগ। প্রয়োজন নারাজলকে সত্যিকারের এক পুরাণতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল ভ্রমণ ভোজনকে, যাতে এরকম আরও অনেক পুরাণতাত্ত্বিক পর্যটন কেন্দ্রকে আমরা নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি ভবিষ্যতের জন্য।